211টি জিনকে একটি তাবিজে বন্দি করে ওই বটগাছের নিচে গেঁথে রেখেছিল। এই জিনগুলো ছিল তার সবথেকে শক্তিশালী হাতিয়ার। তার মৃত্যুর পর সেই অভিশপ্ত তাবিজটি আর কেউ খুঁজে পায়নি। তবে জিনগুলো আজও ওই গাছের আশপাশে সেই তাবিজ পাহারা দেয়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ আরও একটি লোমহর্ষক সত্য ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যেভাবে আমাদের কাছে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি রাজন, নবম শ্রেণীতে পড়ি। আজ আমি আপনাদের কাছে 211টি জিনের কালো জাদু নিয়ে একটি বাস্তব অভিজ্ঞতার কথা শোনাবো। এটি আমার জীবনের এমন এক ঘটনা যা আমাকে চিরকালের জন্য বদলে দিয়েছে। আমাদের গ্রাম কালীগঞ্জ খুবই ছোট্ট আর শান্ত একটি জায়গা। চারপাশে ধানের ক্ষেত, মাঝখানে একটা সরু খাল বয়ে গেছে। আর গ্রামের একেবারে শেষ মাথায় আমার দাদির সেই পুরনো বাড়ি। মাটির দেয়াল আর টিনের চালের সেই বাড়িটা যেন সময়ের সাথে সাথে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বাড়ির ঠিক পেছনেই রয়েছে একটি বিশাল প্রাচীন বটগাছ। এর ডালপালা এতই বিস্তৃত যে দিনের বেলাতেও তার নিচে এক অপার্থিব ছায়া আর শীতলতা বিরাজ করে। গ্রামের মানুষের মুখে এই গাছ নিয়ে অদ্ভুত সব ভয়ানক গল্প প্রচলিত আছে। তারা বলে এই গাছের নিচে 211টি জিনের বাস। এরা কোনো সাধারণ জিন নয়, বরং ঘোর কালো জাদুর সাথে এদের সম্পর্ক। আর এদের ইতিহাস মিশে আছে আমাদের গ্রামের এক অন্ধকার অতীতের সাথে। আমার বয়স তখন মাত্র 14 বছর। গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার ছোট বোন লিমা দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। লিমা তখন 5ম শ্রেণীতে পড়ে। ও সবসময় আমার ছায়ার মতো পেছনে পেছনে ঘুরতো। দাদি আমাদের খুব ভালোবাসতেন। সারাদিন আমাদের নানা রকম গল্প শোনাতেন, কখনো রূপকথা, কখনো তার যৌবনের কথা। কিন্তু এই গল্পগুলোর মধ্যে একটি গল্প ছিল যা তিনি খুব কম বলতেন। সেটি হলো ওই পুরনো বটগাছ আর 211 জিনের রহস্য। এক সন্ধ্যায় আমরা দাদির ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ দাদি গম্ভীর গলায় বললেন, রাজন, লিমা, তোমরা ভুলেও কখনো ওই পেছনের বটগাছটার কাছে যেও না, বুঝলে? আমি হেসে বললাম, দাদি, ওসব জিন ভূতের গল্প আমরা বিশ্বাস করি না। ওটা তো কেবল একটা। বললেন, সবকিছু যা চোখে দেখা যায় তা কিন্তু সত্যি নয় রাজন। কিছু জিনিস আছে যা দেখা যায় না কিন্তু অস্তিত্ব আছে। ওই বটগাছটা সাধারণ নয়, ওর নিচে 211টি জিনের আস্তানা। লিমার চোখ বড় বড় হয়ে গেল। ভয় আর কৌতূহল নিয়ে সে জিজ্ঞেস করলো, 211টি জিন কেন দাদি? দাদি বলতে শুরু করলেন, এটা অনেক পুরনো এক কালো জাদুর কাহিনী। বহু বছর আগে আমাদের গ্রামে হাফিজ মিয়া নামে এক জবরদস্ত কবিরাজ ছিল। সে ছিল তান্ত্রিক আর কালো জাদুর ওস্তাদ। তার ক্ষমতা এমন ছিল যে সে জিনদের বশ করতে পারত। কিন্তু সে শুধু জিন বশ করতো না, তাদের দিয়ে মানুষের ক্ষতি করাতো। গ্রামের লোক বলে হাফিজ মিয়া 211টি জিনকে একটি তাবিজে ছিল তার সবথেকে শক্তিশালী হাতিয়ার। তার মৃত্যুর পর সেই অভিশপ্ত তাবিজটি আর কেউ খুঁজে পায়নি। তবে জিনগুলো আজও ওই গাছের আশপাশে সেই তাবিজ পাহারা দেয়। আমি পুরোপুরি বিশ্বাস না করলেও জিজ্ঞেস করলাম, দাদি, 211 সংখ্যাটি কেন? এটা কি কোনো নির্দিষ্ট অঙ্ক? দাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাফিজ মিয়ার কালো জাদুর গণিত ছিল ওটা। সে বলতো 211 হলো এমন এক সংখ্যা যা জিনদের শক্তিকে একত্র করে। এর পেছনের রহস্য শুধু সেই জানতো। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল যে যদি কেউ ওই তাবিজ ছুঁয়ে জিনদের মুক্ত করতে চায় তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। লিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু আমার মনে তখন এক দুঃসাহসী কৌতূহল দানা বেঁধেছে। সেদিন রাতে লিমার ভয় দেখে আমি তাকে ঠাট্টা করে বললাম, ভয় পাইস না, ওসব বানানো গল্প। আমি কালই বটগাছের নিচে যাব, দেখবো কোনো জিন আমার কি করতে পারে। লিমা আমার হাত ধরে মিনতি করে বলল, ভাইয়া যাস না। দাদি যখন বারণ করেছে তখন নিশ্চয়ই কিছু আছে, যাস না তুই। পরদিন দুপুরে যখন দাদি বাজারে গেলেন, আমি চুপি চুপি আব্দুল চাচার কাছে গেলাম। আব্দুল চাচা গ্রামের পুরনো সব ইতিহাস জানেন। তিনি আমাকে বসিয়ে বললেন, রাজন, হাফিজ মিয়ার ক্ষমতা ছিল অন্ধকার জগতের। সে তার ইশারায় 211টি জিন দিয়ে কারো ব্যবসা ধ্বংস করত, কাউকে অসুস্থ করত, এমনকি পাগলও করে দিত। এই জিনদের মধ্যে তাদের নেতা ছিল আজরাইল খান।
এই নামের এক অতিশয় শক্তিশালী জিন। তাকে বশ করতে হাফিজকে 7 বছর সাধনা করতে হয়েছিল। চাচা আরও বললেন, লোভ হাফিজকে ধ্বংস করেছিল। একদিন গ্রামের উত্তেজিত মানুষ তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সে পুড়ে মারা যায়। কিন্তু তার সে তাবিজটি রয়ে গেছে ওই বটগাছের শিকড়ে। যে ওটা স্পর্শ করবে তার পেছনে এই জিনগুলো লেগে যাবে। আব্দুল চাচার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। তবু দুপুরবেলা যখন সবাই বিশ্রামে, আমি একা একা সেই বটগাছের নিচে গিয়ে দাঁড়ালাম। চারপাশটা একদম নিঝুম। গাছের নিচে এক অদ্ভুত হাড়িম করা শীতলতা। আমি মনে মনে হাসলাম এবং বললাম, কই জিন, সব তো মিথ্যে কথা। ঠিক সেই মুহূর্তেই আমার পায়ের কাছে ঝোপের ভেতরে কি যেন একটা নড়ে উঠল। মনে হলো মাটির নিচ থেকে একজোড় অদৃশ্য চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা ঝুঁকে দেখি মাটিতে একটি পুরনো তামার তাবিজ পড়ে আছে। মরিচা ধরা তাবিজটি দেখতে বেশ অদ্ভুত। এর উপরে কিছু প্রাচীন হরফ খোদাই করা। কৌতূহলী হয়ে আমি তাবিজটি হাতে তুলে নিলাম। স্পর্শ করতেই একটা বরফ শীতল শিহরণ আমার পুরো শরীর বেয়ে গেল। ভাবলাম এটি হয়তো কেউ ভুল করে ফেলে গেছে। পকেটে ভরে বাড়ি ফিরলাম লিমার কাছে। বাড়ি ফিরে লিমাকে তাবিজটি দেখালাম। ও চোখ বড় বড় করে বলল, ভাইয়া এটা কোথায় পেলে? এটা তো দেখতে জিনের জিনিসের মতো লাগছে। আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, আরে না, বট গাছের নিচে পড়েছিল, এটা হয়তো কারো হারিয়ে যাওয়া জিনিস। লিমা আতঙ্কিত স্বরে বলল, এটা এখনই ফেলে দিয়ে এসো ভাইয়া, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমি ওর কথায় কান না দিয়ে তাবিজটি আমার ব্যাগে রেখে দিলাম। সেদিন রাতে আমি এক ভয়াবহ স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি সেই বিশাল বটগাছটার নিচে দাঁড়িয়ে আছি। চারপাশে নিখোঁজ কালো অন্ধকার। হঠাৎ দেখলাম গাছের ডালপালা থেকে কিছু ছায়া ধীরে ধীরে নিচে নেমে আসছে। অন্ধকার ভেদ করে শুধু তাদের জলজলে চোখগুলো দেখা যাচ্ছে। একসময় ফিসফিসিয়ে গলায় তারা আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলো, তাবিজ ফেরত দে, আমাদের তাবিজ ফেরত দে। ধড়ফড় করে ঘুম ভেঙে গেল। ভোরের আলো ফুটলেও আমার সারা শরীর ঘামে ভিজে একাকার। আমি লিমাকে স্বপ্নের কথা বললাম। ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাজন ভাইয়া, আমি বলেছিলাম না এটা ফেলে দিতে, এখনই ওটা দিয়ে এসো। আমি তখনও পুরোপুরি ভয় পাইনি। নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে ওটা শুধু স্বপ্ন, তুই ভয় পাস না। কিন্তু মনের ভেতরেও কোথাও একটা অস্বস্তি কাজ করছিল। ঠিক করলাম তাবিজটি বটগাছের কাছে রেখে আসবো। পরদিন দুপুরে আমি আবার সেই নির্জন বটগাছ তলায় গেলাম। পকেট থেকে তাবিজটি বের করে মাটিতে ফেলতে যাব, অমনি চারপাশ থেকে একটা হিমশীতল হাওয়া বয়ে গেল। আমি আশপাশে তাকিয়ে কাউকে দেখলাম না, কিন্তু আমার বুকটা অজানা আশঙ্কায় কাঁপছিল। দ্রুত তাবিজটি মাটিতে ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি চলে এলাম। ভাবলাম আপদ বিদেয় হয়েছে, কিন্তু রাত বাড়তে ভুল ভাঙল। স্বপ্নে আবার সেই ছায়াগুলো ফিরে এলো। এবার তারা আগের চেয়েও অনেক কাছে। তাদের ফিসফিসানি এবার আরও স্পষ্ট। তারা বলছে, তাবিজ ফেরত দিলেও আমাকে ছাড়বে না, কারণ আমি নাকি তাদের আহ্বান করেছি। ঘুম থেকে লাফিয়ে উঠলাম। আমি লিমাকে ডেকে সব খুলে বললাম। ও কান্নায় ভেঙে পড়ে বলল, ভাইয়া এটা আমাদের সামর্থ্যের বাইরে, আমাদের দাদিকে সব বলতে হবে। সকালে দাদিকে সব খুলে বলার পর তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, রাজন, তুই যা করেছিস তা অনেক বড় ভুল। ওই তাবিজ ছিল হাফিজ মিয়ার তৈরি, জিন বাঁধার তাবিজ। তুই ওটা তুলে নিয়ে আবার ফেলে দিয়ে তাদের বন্ধন মুক্ত করে দিয়েছিস। এখন তারা তোর পেছনে লেগেছে। আমি ভয়ে নীল হয়ে জিজ্ঞেস করলাম, এখন তবে কি হবে দাদি? দাদি বললেন, একটা উপায় আছে। আমাদের গ্রামের মসজিদের হুজুর মাওলানা কাসেমকে ডাকতে হবে, কিন্তু তার আগে তোকে বটগাছের নিচে গিয়ে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। এবার তুই একা যাবি না, আমি তোর সাথে থাকব। দাদির কথা মতো সেই রাতে গ্রাম যখন নিঝুম হয়ে গেল, আমরা তিনজন, আমি, লিমা আর দাদি, বটগাছের দিকে রওনা দিলাম। দাদির হাতে একটি পবিত্র পানির বোতল, আমার হাতে একটি শক্ত লাঠি। লিমা ভয়ে আমার পেছনে কাঁপতে কাঁপতে হাঁটছে। আমার বুকের ধুকধুকানি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু দাদির সাথে থাকায় মনের এক কোণে সামান্য সাহসের আলো জ্বলছিল। বটগাছের কাছে পৌঁছে
দাদিনী গম্ভীর গলায় বললেন, রাজন, তাবিজটা মাটিতে রাখ আর বল, আমি ভুল করেছি, তোমাদের কাছে ক্ষমা চাই, এই তাবিজ ফেরত নাও, তোমাদের তাবিজ ফেরত নাও, তোমাদের তাবিজ ফেরত নাও। আমি দাদিনীর কথা মতো কাজ করলাম। তাবিজটি মাটিতে রেখে কাঁপা কাঁপা গলায় বললাম দাদির শেখানো কথাগুলো। অমনি দাদিনীর চারদিকে পবিত্র পানি ছিটিয়ে দিলেন। হঠাৎ একটা হাড় হিম করা ঠান্ডা হাওয়া বয়ে গেল আমার কানে।